ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্ররা চেয়েছিল, এই জন্যই কিন্তু উনি প্রধান উপদেষ্টা হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি ছাত্রদের সবচেয়ে বড় প্রতিনিধি কিন্তু এখন এই সরকারের উপদেষ্টা। কিন্তু ওই জায়গা থেকে আপনার অন্যান্য উপদেষ্টারা যে সিদ্ধান্তগুলোই নেয় তার সিগনেচার মাধ্যমে কিন্তু সেগুলো বাস্তবায়ন হবে। এখন বাংলাদেশের যে ভালোবাসাটা ডক্টর ইউনূসের প্রতি আমাদের আছে, এইটা তো ভাই অন্যভাবে বলে লাভ নাই। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি এখনো যদি তারা সুন্দরভাবে বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া সেই জায়গা থেকে কাজ করে, অনেক কিছুই সম্ভব। আওয়ামী লীগের চরিত্র বোধহয় চেঞ্জ হবে না, আমার যেটা মনে হয়। এটা যে কি চায় এটা আমি বুঝি না। এখনো তারা কিন্তু নিজেদের ভুলটাই স্বীকার করতে চাচ্ছে না। তারা এখনো বলার চেষ্টা করছে এই যে ঘটনাগুলি ঘটেছে, 5ই আগস্টে তাদের পতন হয়েছে, জুলাই থেকে তারা যে মানুষকে নির্বিচারে হত্যা করেছে, যেটাকে আমরা গণহত্যা বলছি, সেটা যেটা করেছে, এর জন্য তারা এখনো কিন্তু ষড়যন্ত্র খুঁজে তারা যে কাজটা করেছে এটা তারা মানতে চায় না। এই যে মানসিকতা, এটাকে আপনি কি বলবেন? মানে এরা হাত বাড়িয়েছে, যারা বিজয়ী তারা হাত বাড়িয়েছে, আর যারা বিজিত, যারা পরাজিত, যারা পলাতক, যারা নাকি মানুষের কাছে ঘৃণা পেয়েছে, তারা এখনো বলার চেষ্টা করছে যে না আমরা কোনো অন্যায় করি নাই। আমি মনে করি আওয়ামী লীগের উচিত হবে এই নেতৃত্বকে ত্যাগ করা। এই শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের যারা তথাকথিত বড় নেতা, এদের সবাইকে ত্যাগ করা। এরা এই দেশের মানুষের ঐক্য চায় না, এদেরকে এদেশে ঢুকতে দেওয়াই ঠিক হবে না আমি মনে করি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার। যে সংস্কার, ওইটার আগে আপনি নির্বাচন দিলে যেটা হবে যে পরবর্তী যে সরকার আসবে তারা কিন্তু অনেক ধরনের বিপদে পড়তে পারে। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের যে টাকাগুলো চুরি হয়েছিল, স্ক্যামিং করা হয়েছিল, বাংলাদেশের অর্থ উপদেষ্টা কি বা জয়ের বিরুদ্ধে বা যারা টাকাগুলো চুরি করেছিল তাদের বিরুদ্ধে কি মামলা করেছে? করে নাই তো। আপনার যাত্রাবাড়িতে গাড়ি পোড়ানোর মামলা আপনি আনিস সাহেবকে ঢুকাইলেন, আইনমন্ত্রীকে, এই মামলাতে তো তার জামিন হয়ে যাবে। যে মামলাগুলা করলে এদেরকে শাস্তি দেওয়া যাবে ওই রকম মামলাগুলা করা হচ্ছে না। এটা যদি তারা করতে না পারে তাহলে তারা ব্যর্থ হবে, এবং ব্যর্থ হওয়ার পর আমরা কিন্তু সবাই ব্যর্থ। এতগুলা মানুষের, এতগুলা ছাত্রছাত্রীদের রক্তর উপর দিয়ে আপনার এত কিছুর পরে এইভাবে একটা দেশ চলে না। আসলে আজকে যে বিষয়টা আপনি আলোচনা করছেন যে -2 ফর্মুলা, বাংলাদেশে -2 ফর্মুলা ইট ওয়াজ লাইক মানে 111-এর সময় থেকেই আসতেছে। তো 111-এর সময় -2 ফর্মুলা আসলে আওয়ামী লীগকে মাইনাস করার ফর্মুলা ছিল না, ফর্মুলা ছিল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনীতিকে ধ্বংস করা। দুইটাই ছিল, দুইজনকে ছিল, ওই জায়গা থেকে দুইজনকে ছিল। ওই জায়গা থেকে 111-এর সবচেয়ে সফলতা ভোগ করছে শেখ হাসিনা। এই শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকেই সেটা এই পর্যন্ত ধরেন আপনার বাংলাদেশে গণ অভ্যুত্থান 2024-এর ঘটনাটা ঘটে, বাংলাদেশের ভোটাধিকার ধ্বংস হয়, সবকিছুই ধ্বংস হয়। তো সেই জায়গা থেকে সেই সময়টা আর্মি যেভাবে বাংলাদেশকে টেক ওভার করেছিল, সেই পরিস্থিতি আবার বাংলাদেশে যদি হয় তাহলে আমরা কিন্তু আবার আরেকটা মানে অনেক বড় ধরনের একটা সমস্যার মুখোমুখি হব। এজন্যই হব যে এখন যে সরকার আছে, আমরা যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলি, অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে মানুষের মধ্যে যে কষ্ট দুঃখ, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজ সেটা হচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামত করা বা সংস্কার করা। ওই জায়গা থেকে তাদের যে ফেস, তারা কিছু এখন পর্যন্ত দেখায় নাই। একটা জিনিস হচ্ছে যে ইভেন দো একটা রোড ম্যাপও তারা ঘোষণা দেয় নাই যে তারা 2 বছর থাকবে না তারা 3 বছর থাকবে, এরকম কোনো কিছু বলে নাই। সেই জায়গা থেকে আমরা যারা গত 16 বছর ধরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, বা যে রাজনৈতিক দলগুলো নেতৃত্ব শূন্য হয়েছে বা নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছে, তাদের তো একটা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার একটা আকাঙ্ক্ষা অবশ্যই থাকবে। যারা সারা বছর ধরে আপনার গুম হয়েছে, খুন হয়েছে, মামলা শিকার হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে, এখন ওই জায়গা থেকে নির্বাচনের কোন রকমের আমরা তো কোনো কিছু দেখছি না, ইভেন দো কোনো সংস্কারও তো নাই।
আপনি আর বিএনপির কথা বললেন যে বিএনপি 16 বছর আন্দোলনও করেছে এবং ছাত্রদের সাথে, ছাত্রদের এই আন্দোলনকে আমি বলবো সিপাহী, ছাত্র জনতা এবং সমস্ত রাজনৈতিক দল প্রত্যেকটা স্টেক হোল্ডারের ভূমিকা ছিল, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রবাসী সবার আন্দোলনের ফসল হচ্ছে এই স্বাধীনতা। এই স্বাধীনতার পরবর্তী বাংলাদেশ যে এইরকম হবে এটা কিন্তু আমরা কখনো চিন্তা করি নাই। একটা জিনিস হচ্ছে কি, সরকার প্রথমে যে জিনিসটা আমাদের ধরার কথা ছিল যে আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে বিচার বিভাগ এবং প্রশাসনে যে বিভিন্ন জায়গায় যে আওয়ামী লেসপেন্সার গুলো আছে তাদেরকে আপনার প্রতিহত করা বা তাদেরকে রিমুভ করা, কিন্তু ওই কাজটা হচ্ছে না। একই সাথে যেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকারে কারা কখন উপদেষ্টা হচ্ছে, পাবলিকের যে একটা পারসেপশন বিচার করা উচিত, সরকার কিন্তু ওইটাও করতেছে না। ছাত্রদের থেকে 2 জন প্রতিনিধি না, ছাত্রদের থেকে কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু ছাত্রদের পক্ষ থেকে আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্ররা চেয়েছিল, এই জন্যই কিন্তু উনি প্রধান উপদেষ্টা হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি ছাত্রদের সবচেয়ে বড় প্রতিনিধি কিন্তু এখন এই সরকারের উপদেষ্টা, কিন্তু ওই জায়গা থেকে আপনার অন্যান্য উপদেষ্টারা যে সিদ্ধান্তগুলোই নেয় তার সিগনেচার মাধ্যমে কিন্তু সেগুলো বাস্তবায়ন হবে। এখন বাংলাদেশের যে ভালোবাসাটা ডক্টর ইউনূসের প্রতি আমাদের আছে, এইটা তো ভাই অন্যভাবে বলে লাভ নাই। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি এখনো যদি তারা সুন্দরভাবে বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া সেই জায়গা থেকে কাজ করে, অনেক কিছুই সম্ভব। আমাদের মেইন ফোকাসটা করা উচিত হচ্ছে যে বাংলাদেশের প্রথমে যেটা দরকার ছিল দ্রব্য মূল্য কমানো, সরকার কিন্তু এটা করতে পারে নাই। টিসিবিতে আওয়ামী লীগের দালালরা, যারা আওয়ামী লীগের আপনার এক্সপোর্ট ইম্পোর্টের কাজগুলা করছে, তাদের লাইসেন্স গুলো এখনো কিন্তু বলবৎ আছে, তাদেরকে কিন্তু এখনো তাদের লাইসেন্স গুলো বাতিল করা হয় নাই। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আপনার দেখেন আওয়ামী লীগের সময়কালে যে সমস্ত পুলিশ কর্মকর্তারা বেনিফিটেড হয়েছে, তারা বলতেছে তারা নির্যাতিত, তাদেরকে আবার বিভিন্ন জায়গায় প্রমোট করা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে যে আপনার তথ্য উপদেষ্টার কাছে আমার আজকে আপনার মাধ্যমে বলতে হয় যে সেটা হচ্ছে যে বিভিন্ন আপনার ধরেন ইন্ডিয়াতে যে সমস্ত টিভি চ্যানেলগুলো আছে এইগুলোর মধ্যে এখনো বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয়। এই বিষয়গুলোকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখা উচিত, তারা কিন্তু এই জায়গাতে কাজ করছে না। আমি ভাই ভূমি অফিসের খবর নিয়ে দেখেন, ভূমি অফিস মনে হয় যে একটা দোজগের অফিস। ওখানে মানুষজন এখন পর্যন্ত যে পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হয়, আমি নিজে বাংলাদেশে গিয়ে দেখছি, মানে বাংলাদেশে ট্রাফিক কন্ট্রোল করার কেউ নাই। আনসারের লোকজন কি করে, তাদেরকে রেশন দিচ্ছে, বেতন দিচ্ছে, তাদেরকে কেন কাজে লাগাচ্ছে না? আর্মি কেন বাংলাদেশের আপনার ট্রাফিকের কাজ করবে? তাদের তো এটা করার কথা না। আরেকটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে যে অস্ত্র উদ্ধারের কাজ চলতেছে না। তাহলে 3 মাসে সন্ত্রাসী নির্মূল করতে পারলো না, অস্ত্র উদ্ধারের কাজটা তো এটা আগে করার কথা ছিল। অস্ত্র উদ্ধার এটা হচ্ছে আর্মিকে অস্ত্র উদ্ধার করতে দিবে, অবৈধ অস্ত্রগুলা, যে অস্ত্রগুলা দিয়ে বাংলাদেশে গত 16 বছর গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, সেই অস্ত্রগুলা কেন উদ্ধার করা হচ্ছে না? এবং এই কথাটা কেউ বলতেছে না। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের উচিত সরকারকে প্রেসার করা এবং ছাত্রদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরও প্রেসার করা, অবৈধ অস্ত্র যেন উদ্ধার করার কাজটা দ্রুত করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে ছাত্রদেরকে আমি ভাই বলি, আমি মনে করি যত স্বাধীনতা আমরা পেয়েছি এর পরবর্তীতে ছাত্রছাত্রীদের যে মেন্টাল ট্রমা এবং পড়ালেখার প্রতি যে অনীহা, এটা আপনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না। এবং আমরা যখন দেশে যাই, আমি অনেক গার্ডিয়ানের সাথে কথা বলি, ছেলে মেয়েরা পড়াশোনা করতেছে না, তারা পলিটিক্স এর মধ্যে ঢুকে যাচ্ছে। ছাত্রদেরকে তো ভাই ক্লাসে ফিরে যাইতে হবে, তাদের একটা কনসেশন দিতে হবে, তাদের একটা সাবসিডি প্রয়োজন, যে অ্যানুয়াল প্রতি বছর ছাত্ররা যখন বার্ষিক পরীক্ষা দিবে তাদের বই খাতা সবকিছু কিনাতে তাদের যে একটা কনসেশন গভর্নমেন্ট থেকে প্রয়োজন, এই দাবিটা ছাত্রদের পক্ষ থেকে করা উচিত। ইভেন আমি মনে করি বাংলাদেশের যে কৃষক, আপনি জানেন 25,000 টাকার জন্য কৃষককে কিন্তু হ্যান্ডকাপ লাগানো হয়েছিল, সেই কৃষকদের ঋণ মকুব করা হচ্ছে না। সরকার আপনার কি প্রবাসী শ্রমিক, আমরা কি সবাই শ্রমিক? আমি অবাক হয়েছি যে আমাদের আসিফ নজরুল স্যার কিভাবে সবাইকে শ্রমিক বলা শুরু করে দিচ্ছে। প্রবাসে যারা থাকে, কেউ কেউ বিজনেস করে, কেউ গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে আসছে, ভালো টিচার, সবাইকে উনি গণহারে প্রবাসী শ্রমিক বলা শুরু করে দিছে। ধরুন আপনি ইলেকট্রনিক মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে বসে আপনি যে প্ল্যাটফর্মটা কাজ করছেন, ছাত্রদের আন্দোলনে যে পরিমাণ মানে আপনাদের ভূমিকা ছিল, আপনারা কি শ্রমিক হিসেবে ছিলেন? বাংলাদেশের প্রবাসীর এভিডেন্স যুদ্ধও তো বলা দরকার ছিল। আমি যাই হোক, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। আর এয়ারপোর্টে ভাই আমি বলি, এয়ারপোর্টে ঢোকার পর আমি বাংলাদেশ না ওয়ার্ল্ডের 4-5টা
8-10টা এয়ারপোর্ট আমি দেখছি, মানে যারা ছোট কান্ট্রি, আমাদের দেশের এয়ারপোর্টের মতো এত মানে অপরিষ্কার, আর কি বলে, কোনো রেনোভেশন নাই, কিচ্ছু নাই, মানে খুবই দুঃখ লাগে। আমরা যে গরিব কান্ট্রি এটা আমাদের ওই যে এয়ারপোর্টে দেখলেই বোঝা যায়। এয়ারপোর্টের ভিতরে আপনার যে হেল্পিং হ্যান্ড বা আপনার যে কাস্টমার সার্ভিস, তারপরে যে ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই, আরে ভাই আমি যখন এয়ারপোর্টে নামবো ওয়াইফাই তো এমনি ওপেন থাকবে, ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজতে যাইতে যাইতে আপনার 1 ঘন্টা লাগবে। তো এইরকম কেন? এই জিনিসগুলা যেগুলো লজিস্টিক সাপোর্ট গুলা একজন প্রবাসী নামার সাথে সাথে প্রয়োজন, সেগুলা না দিয়া উনি একটা বুফে খুলে বসছে। খাওয়ার সময় স্যার যে দাম, আপনাকে একটা কফির দাম হচ্ছে মানে আপনার 750 টাকা এয়ারপোর্টে। কে খাবে 750 টাকা দিয়ে এয়ারপোর্ট? আর যে মিডল ইস্টে চাকরি করে সে কি আপনার 750 টাকা দিয়ে এয়ারপোর্টে কফি খেতে আসবে? আমার নিজের চোখে দেখা ভাইয়া। এবং ট্রলিগুলা শুনেন, ট্রলিগুলো এমন ভাবে রাখা যে আপনি 2টা বাচ্চা আপনি নিয়ে গেছেন, ওই বাচ্চাগুলাকে রেখে আপনি ওই ট্রলি আনার সুযোগ নাই। দেখা যাবে যে আপনার ব্যাগ ট্যাগও সিকিউর না। এখন পর্যন্ত আমাদের এয়ারপোর্ট আমরা প্রবাসীদের এই সমস্যা নিয়ে কথা বলবো আরেকদিন, একটু প্রবাসী সংকটগুলো নিয়ে কথা বলবো, এবং প্রবাসীদের বিশেষ করে অনেকগুলি সমস্যা সমাধানের কথা আশ্বাস দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম প্রবাসী মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার সাথে, তিনি বলেন এগুলো নিয়ে কাজ চলছে, খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এটা দৃশ্যমান কিছু দেখতে পাবো। যদি না দেখতে পারি তো অবশ্যই ফেসবুকে বলে প্রবাসীদেরকে নিয়ে আবার কথা বলা শুরু করবো। এবং আপনি কি মনে করেন কিনা আপাতত এই মুহূর্তে আসলে নির্বাচন দিয়েই গণতান্ত্রিক নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার সময় এসছে, নাকি আসলে এই সরকারকে সময় দেওয়া উচিত সংস্কারের জন্য? এক লাইনে শেষ করতে পারবেন ভাইয়া? আমি বলছি, বাংলাদেশের নির্বাচনটা আমরা সবাই চাই, কিন্তু যৌক্তিক যে সংস্কার, ওইটার আগে আপনি নির্বাচন দিলে যেটা হবে যে পরবর্তী যে সরকার আসবে তারা কিন্তু অনেক ধরনের বিপদে পড়তে পারে। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের যে টাকাগুলো চুরি হয়েছিল, স্ক্যামিং করা হয়েছিল, বাংলাদেশের অর্থ উপদেষ্টা কি বা জয়ের বিরুদ্ধে বা যারা টাকাগুলো চুরি করেছিল তাদের বিরুদ্ধে কি মামলা করেছে? করে নাই তো। তারপরে যে আইন মন্ত্রী খালেদা জিয়াকে জেলখানায় ঢুকাইলো মিথ্যা ভুয়া মামলা দিয়ে, দুর্নীতি দমন কমিশন থেকে বলতেছে সেই মামলা মিথ্যা, তাহলে সেই মন্ত্রীর বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করার জন্য কেন মামলা হইলো না? আপনার যাত্রা বাড়িতে গাড়ি পোড়ানোর মামলা আপনি আনিস সাহেবকে ঢুকাইলেন, আইনমন্ত্রীকে, এই মামলাতে তো তার জামিন হয়ে যাবে। যে মামলাগুলা করলে এদেরকে শাস্তি দেওয়া যাবে ওই রকম মামলাগুলা করা হচ্ছে না। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সংস্কার কিচ্ছু হচ্ছে না। এই সংস্কার, যৌক্তিক সংস্কার গুলার আগে যদি আপনার নির্বাচন দেয়, এবং এই নির্বাচনও সুস্থ হবে না, কারণ হচ্ছে আপনি নির্বাচন কমিশনের যে সচিব তাকেই তো এখন পর্যন্ত পরিবর্তন করা হয় নাই। আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল সহ যারা ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের সবাই উচিত হবে এই সরকারকে চাপ দেওয়া যে তাদের নির্বাচনী রোডম্যাপ কি হবে এবং কিভাবে তারা যৌক্তিক যে আপনার সংস্কারগুলা সেগুলা করবে। এটা যদি তারা করতে না পারে তাহলে তারা ব্যর্থ হবে, এবং ব্যর্থ হওয়ার পর আমরা কিন্তু সবাই ব্যর্থ। এতগুলা মানুষের, এতগুলা ছাত্রছাত্রীদের রক্তর উপর দিয়ে আপনার এত কিছুর পরে এইভাবে একটা দেশ চলে না। অনেক রাজনৈতিক নেতারা সুবিধা ভোগের চেষ্টা করবে ভাই, ওই জায়গা থেকে আমি মনে করি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশপ্রেমটাকে সামনে নিয়ে আমাদেরকে নির্বাচন যেন সুস্থ হয়, সেই জায়গাতে যৌক্তিক সংস্কার আগে হবে, তারপরে নির্বাচন হওয়া উচিত। একদম স্পষ্ট। জি প্রিয় দর্শক, আপনারা কি মনে চৌধুরীর সাথে একমত কিনা আপনাদের মতামত জানাবেন না। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। আমার কাছে ইদানিং কেন যেন আমি বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি। বিশেষ করে আওয়ামী লীগ তাদের 15 বছরের দুঃশাসনে দেশটাকে বিভক্ত করার, তারা ছাড়া আর কেউ নেই এই ধরনের একটা ধারণা মানুষের মধ্যে দেওয়ার, মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশটাকে মানে জাতিকে বিভক্ত করার যে রাজনীতি চালু করেছিল তার বিপরীতে আমার কেন যেন মনে হচ্ছে একটা মানে সহনশীলতার রাজনীতি যেন আমি দেখতে পাচ্ছি, মানে এরকম একটা উদ্যোগ দেখতে পাচ্ছি। দেখুন এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি কাদের কাদের দেখছেন সবচেয়ে সক্রিয়? একটা হলো বিএনপি আর একটা হলো জামাত ইসলাম। বিএনপি রাজনীতিতে আমি আগের থেকেই দেখেছি তারা কিন্তু আওয়ামী লীগের
কে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল তার সঙ্গে একমত না। তারা কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করতে চায় না। তাদের বক্তব্য সবাই মিলেমিশে অগ্রসর হতে হবে। এমনকি যদি তারা আগামীতে ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, তখনও তারা জাতীয় সরকার গঠন করতে চায়। মানে ওনারা জিতেছেন বলে ওনারাই সরকার গঠন করবেন, ওনারা সেটাও বলেন না। সবাই মিলেমিশে আমরা সরকার গঠন করব। আবার এদিকে দেখুন, আমি এই গতকালকে একটা নিউজ দেখলাম যে জামাতে ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান উনি লন্ডনে গিয়েছেন। ওখানে যে উনি একটা অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ BBCCI এদের একটা অনুষ্ঠানে উনি মত বিনিময় করেন নেতৃবৃন্দের সঙ্গে, এবং সেখানে উনি এমন কিছু কথা বলেন যে আমি আসলে মানে কি বলবো, আমার আশাবাদী হওয়ার মূল কারণ কিন্তু এটাই। উনি কি বলেছেন শুনেন আপনারা। প্রথমত উনি মৌলবাদীর একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন যে আমি কোনো মৌলবাদী মুসলমান নই, আর আমি কোনো মৌলবাদী না, এবং মৌলবাদী কোনো খারাপ জিনিস না। এটা শুনলে হয়তো আপনার কাছে একটু কনফিউজ হয়ে যাবেন আপনারা, যে একবার বলছে মৌলবাদী না, আবার বলছেন মৌলবাদী খারাপ জিনিস না। তো যেটা খারাপ জিনিসটা ওটা হতে সমস্যাটা কি মনে হতে পারে, কিন্তু আপনি যখন পরের লাইনগুলো পড়বেন তখন বিষয়টা ক্লিয়ার হবে। উনি তারপরে কি বলেছেন যে মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকবে না, মূল আমাদের লাগবে। তবে যে সেন্সে মৌলবাদ স্টিগমাটা দেওয়া হয়, আমি ওই মৌলবাদী মুসলমান নয়। তারপর উনি বলছেন যে মূল থাকলে মৌলবাদ থাকবে, মূলের সঙ্গে যাদের নাকি সম্পর্ক তারাই মৌলবাদী। কিন্তু আমাদের দেশে যেভাবে মৌলবাদকে নির্ধারণ করা হয়, মানুষকে চিহ্নিত করা হয় যে নেগেটিভ অর্থে, উনি বলছেন যে ওই অর্থে উনি মৌলবাদী না। উনি আরেকটা কথা বলছেন যে এই যে আমাদের দেশটা আছে, উনি বলছেন যে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে। ওনার ভাষাটা আমি আপনাদের পড়ে শোনাই। উনি বলেছেন যে আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই, যে কথাটা আমি বলছিলাম যে ঐক্যবদ্ধ বাংলাদেশ ওনারা গড়তে চান। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। আমরা ফ্যাসিজম এবং ফ্যাসিস্ট কাদের উদ্দেশ্য করে বলছি? আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলছি। উনিও সেটা বলছেন যে আমি বারবার ওদেরকে এই নামে অভিহিত করতে চাই না। কারণ উনি ব্যাখ্যা দিয়েছেন, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। ভুল মানুষই করে, দুর্নীতিও মানুষ করতে পারে। ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। দেখেন কথাগুলো কিন্তু একদম সিম্পল। ওনার বক্তব্য হলো মানুষ মাত্রই ভুল করে, যারা ভুল করবেন তাদেরকে শাস্তি দিতে হবে। কিন্তু এই যে বারবার ফ্যাসিজম ফ্যাসিবাদ এগুলো বলে বলে সমাজের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি করা, একটা অনৈক্য তৈরি করা, উনি এর বিপক্ষে আছেন। এবং উনি তারপর আরো দেখেন কি বলেছেন যে এই শাস্তি যেটা পাবে সেটাও যেন ন্যায় বিচারের মাধ্যমে হয়, গায়ের জোরে না। আবার বলছেন যে বারবার তাদের গালি দিতে হবে, আমি এটাকে ভালো মনে করি না। এই জন্য আমি বলবো অতীতে যারা রাজনীতি করে গেছেন তারা ভুল করুক আর শুদ্ধ করুক, তারা তো করে গেছেন, মানে যেটা হয়েছে তো হয়েছে, ওটা নিয়ে মাথায় ঘামাতে চাচ্ছে। উনি বলছেন যে এখন আমরা কি করব সেটা ভাবি, শুধু তাদের পেছনে পড়ে থাকলে আমাদের লাভ কি হবে। দেখেন আমার কাছে ওনার এই যে রাজনৈতিক যে বক্তব্যটা আমার কাছে এত ইতিবাচক রাজনীতি মনে হয়। আমি বারবার কিন্তু বলার চেষ্টা করছি যে ধরেন একটা দল, যেটা আমি আওয়ামী লীগ আমলে বলেছি, আওয়ামী লীগ আমলে জামাতকে তারা নিষিদ্ধ করেছে, বিএনপিকে নিষিদ্ধ করতে চেয়েছে, বিএনপিকে সন্ত্রাসী দল বলার চেষ্টা করেছে। আমি বারবার বলেছি যে বিএনপি জামাত এদেরকে তো লোকজন ভোট দেয়, এদের প্রচুর সমর্থক আছে। আপনি এদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে, এদেরকে বাতিল করে দেওয়ার মাধ্যমে এদের কোটি কোটি সমর্থককে কিনে মেরে ফেলবেন? তাদেরকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন? তা তো পারবেন না। কাজে এই সমস্ত নিষিদ্ধ করলে সমাজে অস্থিরতা বাড়বে। বরঞ্চ সবাইকে নিয়ে কিভাবে অগ্রসর হওয়া যায়। হ্যাঁ, যিনি অপরাধ করবেন তার শাস্তি হবে, যিনি অপরাধ করেছেন তারও শাস্তি হবে, এই মানসিকতাটা পোষণ করতে হবে। দেখেন আমি একটা জিনিস বলি, ওনার শেষ কথাটা আমি একটু পড়ি, যে তারা যা কিছু করেছেন তার সাক্ষী জাতি হয়ে গেছে, জাতি বিচার করবে তাদের কি করবে না করবে। এখন কথা হলো জাতির জন্য আমরা কি করব।
সিম্পল কথা ভাই, আমি এমন গঠনমূলক কথা এই জামাতের আমিরের কাছ থেকে শুনবো, এটা হয়তো অনেকে ভাবেন নাই, কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি। উনি বলছেন যে তারা যেটা করছে এটা জাতি দেখছে, দেশের লোক দেখছে, এটা দেশের লোককে আমার আপনার নতুন করে দেখানোর কিছু নাই, এবং জাতি বিচার করবে তাদের কি, তাদের প্রত্যাখ্যান করবে, ইলেকশনে দাঁড়ালে তাদেরকে ভোট দিবে না, শেষ। আমাদের দায়িত্ব হলো এই জাতির জন্য আমরা কি করতে পারি। আমাদের কাছে ওদেরকে শাস্তি দেওয়া না, ওদেরকে শাস্তি জাতি দেখ, আমি আপনি এই দেশটাকে কি এবার সামনের দিকে নিতে পারি সেই চেষ্টা করতে হবে। দেখুন এই যে জামাতের যে বক্তব্যটা, আমি এটা বোধহয় ঐক্যের একটা আহ্বান দেখি। আবার বিপরীত দিকে দেখেন আওয়ামী লীগের অবস্থাটা কি। আওয়ামী লীগের চরিত্র বোধহয় চেঞ্জ হবে না আমার যেটা মনে হয়। এটা যে কি চায় এটা আমি বুঝি না। এখনো তারা কিন্তু নিজেদের ভুলটাই স্বীকার করতে চাচ্ছে না। তারা এখনো বলার চেষ্টা করছে এই যে ঘটনাগুলি ঘটেছে, 5ই আগস্টে তাদের পতন হয়েছে, জুলাই থেকে তারা যে মানুষকে নির্বিচারে হত্যা করেছে, যেটাকে আমরা গণহত্যা বলছি, সেটা যেটা করেছে, এর জন্য তারা এখনো কিন্তু ষড়যন্ত্র খুঁজে তারা যে কাজটা করেছে এটা তারা মানতে চায় না। এই যে মানসিকতা, এটাকে আপনি কি বলবেন? মানে এরা হাত বাড়িয়েছে, যারা বিজয়ী তারা হাত বাড়িয়েছে, আর যারা বিজিত, যারা পরাজিত, যারা পলাতক, যারা নাকি মানুষের কাছে ঘৃণা পেয়েছে, তারা এখনো বলার চেষ্টা করছে যে না আমরা কোনো অন্যায় করি নাই। আমি মনে করি আওয়ামী লীগের এখন উচিত হবে এই নেতৃত্বকে ত্যাগ করা। এই শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের যারা তথাকথিত বড় নেতা, এদের সবাইকে ত্যাগ করা। এরা এই দেশের মানুষের ঐক্য চায় না, এদেরকে এদেশে ঢুকতে দেওয়াই ঠিক হবে না আমি মনে করি। এত বড় অন্যায় করার পর যারা বলে যে না আমরা ঠিকই আছি, এটা হতে পারে না। এখনো তারা সেই ষড়যন্ত্র তত্ত্ব খুঁজতেছে। আজকে বিবিসির একটা নিউজ দেখলাম, সেখানে অনেক নেতাকে তারা কোট করেছে এবং সবাই একই ডায়লগ দিচ্ছে, এবং তারা অপেক্ষা করতেছে যে কবে এই তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকার অজনপ্রিয় হবে, তখন তারা দেশে ঢুকবে। আরে ভাই সরকার অজনপ্রিয় হোক, মানুষ তো থাকবে। আমি তো নিশ্চিত এই দেশের মানুষ তাদের এই নেতৃত্বকে দেশে ঢুকতে দিবে না। যারা নাকি এই দেশের তৃণমূলের, আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী সমর্থককে বিপদের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তাদেরকে এই দেশে ঢুকতে দেওয়া ঠিক হবে না। আমি মনে করি আওয়ামী লীগই ঢুকতে দেবে না, বরং আওয়ামী লীগের মাঝখানে নতুন নেতৃত্ব আসতে হবে। একটা কথা বলি, খুব ইন্টারেস্টিং একটা নিউজ আজকে আমি পড়লাম, সেটা হলো দৈনিক মানব জমিনের যে একটা পত্রিকা আছে, সাপ্তাহিক পত্রিকা জনতার চোখ, সেখানে একটা রিপোর্ট ছাপা হয়েছে, কাজল ঘোষের লেখা, যে আওয়ামী লীগের পুনর্গঠন 2 শর্তে আটকে যায় সমঝোতার প্রস্তাব। মানে আওয়ামী লীগ নতুন করে আবার গড়ে ওঠার চেষ্টা করছিল তারা, এবং এবারও তারা আগের মতো ওই তাজউদ্দিন সাহেবের ফ্যামিলিকে রিকোয়েস্ট করেছিল, এবং সেটা তাজউদ্দিন সাহেবের ফ্যামিলি শেষ মুহূর্তে রাজি হয়নি। কেন হয়নি? তারা 2টো শর্ত দিয়েছিল যে এই 2টো শর্ত মানলে আমরা রাজি আছি, আমরা চেষ্টা করব। শর্তগুলি কি কি? 1 নম্বর, যে বিপুল পরিমাণ অর্থ এই আওয়ামী লীগের লিডাররা বিদেশে পাচার করেছে সেটা ফিরিয়ে আনতে হবে। 2 নম্বর, জুলাই আগস্টে নির্বিচারে যে ধরনের নির্যাতন চালানো হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, তার জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের এই 2টা দাবি ছিল। এটা যদি আপনারা করেন তাহলে আমরা চেষ্টা করব। না, তারা করবে না, তারা করবে না, তারা বলছে না, আনবেও না, তারা ক্ষমাও চাবে না। তাহলে কেমন হবে? এরা রাজি হয়নি। আমি মনে করি আওয়ামী লীগের এখনো সময় আছে, তাদের অফিসিয়ালি তাদের ক্ষমা চাইতে হবে, তাদের বলতে হবে যে আমরা এটা অন্যায় করেছি। এটা হলো আওয়ামী লীগকে করতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগের যে সকল নেতা ওই সময়ে সরকারে ছিল, কেন্দ্রীয় কমিটিতে ছিল, এদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তারপরে এদেশের মানুষ চিন্তা করে দেখবে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না। প্রিয় দর্শক, আমি মনে করি নতুন রাজনীতি আমাদের দেশকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবে। আমরা সেই দিনের প্রত্যাশায় থাকবো। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন, এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।